যক কাকে বলে জানো? সংস্কৃতে যাকে বলতো যক্ষ, তারই বাংলা অপভ্রংশ হচ্ছে যক। আমাদের মুখে যে শুধু যক্ষ যক হয়ে গিয়েছে তা নয়, তার রূপগুণও সব বদলে গিয়েছে। সংস্কৃতে যক্ষের রূপ কি ছিল আমি জানি নে, তবে এইমাত্র জানি যে সে যুগে লোকে তাদের ভয় করত, কারণ তাদের শক্তি ছিল অসীম, অবশ্য মানুষের তুলনায়। আর যার শক্তি বেশি তাকেই লোকে ভয় করে। যক্ষরা ছিল মানুষ ও পশুর মাঝামাঝি এক শ্রেণীর অদ্ভুত জীব। এক কথায় তারা ছিল অর্ধেক মানুষ, অর্ধেক পশু। তাদের একটি গুণের কথা সকলেই জানে, তারা ছিল সব ধনরক্ষক। তাই যক্ষের ধন কথাটা এদেশে মুখে মুখে চলে গিয়েছে। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প প্রমথ চৌধুরী রচিত যক গল্প পাঠে আমি অনিন্দিতা। বাংলাদেশে যক্ষ জন্মায় না, তাই যক লোকে বানায় ধনের রক্ষক হিসেবে। ধন সকলেই অর্জন করতে চায়, কিন্তু কেউ কেউ অর্জিত ধন রক্ষা করতে চায় চিরদিনের জন্য। এক কথায় ধনকে অক্ষয় করতে চায়। মানুষ চিরকালের জন্য দেহকেও রক্ষা করতে পারে না, ধনকেও নয়। যা অসম্ভব তাকে সম্ভব করাই হচ্ছে বাংলায় যক সৃষ্টির উদ্দেশ্য। এদেশের কোটিপতিরা কি উপায়ে যক সৃষ্টি করতেন জানো? তারা সোনার মোহর ভর্তি বড় বড় তামার ঘড়া আর সেই সঙ্গে একটি ব্রাহ্মণ বালককেও একটি লোহার কুঠুরিতে বন্ধ করে দিতেন। বালক বেচারা যখন না খেতে পেয়ে মরে যেত, তখন সে যক হতো আর কোটিপতির সঞ্চিত ধন রক্ষা করত। ধন আজও লোকে রক্ষা করে। শুনতে পাই ব্যাংক অফ ফ্রান্সে কোটি কোটি মোহর মজুত রয়েছে। আর তার রক্ষার জন্য বিজ্ঞানের চরম কৌশলে তালাচাবি তৈরি করা হয়েছে। আর সে ধনাগার রয়েছে পাতালে। এর কারণ বেচারা ফরাসিরা যক দেওয়া রূপ সহজ উপায়টি জানে না। আমি একবার একটি যক দেখেছিলুম। কোথায় কখন কি অবস্থায় তার ইতিবৃত্ত একটি গল্প আকারে প্রকাশ করেছি। সে গল্পটি শুনলে গ্রিক আলংকারিক অ্যারিস্টটল বলতেন যে সেটি একটি কাব্য, কেননা তার অন্তরে আছে শুধু টেরর অ্যান্ড পিটি। অবশ্য বাংলাদেশের কাব্য সমালোচকদের মত সম্পূর্ণ আলাদা। এর কারণ বাঙালিরা গ্রিক নয়, আর গ্রিক হতেও চায় না, হতে চায় ইংরেজ। সে যাই হোক, আমার আহুতি নামক সে গল্পটি সম্বন্ধে বাঙালি সমালোচকের মত কি তা শুনে তোমাদের কোনো লাভ নেই, কেননা সে গল্পটি তোমাদের পড়তে আমি অনুরোধ করব না। সেটি ছোট ছেলের গল্প হলেও ছোট ছেলেদের পাঠ্য নয়। আমি যে যখের গল্পটি তোমাকে বলবো, সে গল্প আমি শুনেছি পরের মুখে। আমি নিজে যক দেখে এতটা ভয় পাই যে যখন বাড়ি গিয়ে উঠলুম, তখন আমার দেহের উত্তাপ 104 ডিগ্রিতে উঠে গিয়েছে। একই জ্যৈষ্ঠ মাস, আকাশে হচ্ছে অগ্নিবৃষ্টি, তার উপর ম্যালেরিয়ার দেশ, তার উপর মনে বিভীষিকার প্রচণ্ড ধাক্কা। এইসব মিলে আমার নারীকে যে ঘোরদৌড় করাবে, তাতে আর আশ্চর্য কি। বাড়ি গিয়েই বিছানা নিলুম, আর 7 দিন সেখান থেকে নড়িনি। আমার চিকিৎসার ভার নিলেন জনৈক পাড়া গিয়ে কবিরাজ। তার ওষুধ হল দুটি, লঙ্ঘন আর পাচন। সে পাচন যেমন সবুজ তেমনি তিতো। লঙ্ঘনের চোটে খিদে পেট চো চো করত, তাই সেই পাচন ওষুধ হিসেবে নয়, রোগীর পথ্য হিসেবে গলাধঃকরণ করতুম। আমার বিছানার পাশে সমস্ত দিন হাজির থাকতেন রমা ঠাকুর, আর এই শয্যাশায়ী অবস্থায় তার মুখে এ গল্প শুনেছি। আগে দু কথায় রমা ঠাকুরের পরিচয় দিই, কারণ তিনি ছিলেন যেমন গরিব তেমনি ভালো লোক। তার পুরো নাম রমাকান্ত নিয়োগী ঠাকুর। এরই পূর্বপুরুষেরা পূর্বে আমাদের গ্রামের মালিক ছিলেন। পরে নিয়োগী বংশ ধনে প্রাণে ধ্বংস হয়।
শেষটায় এদের মধ্যে অবশিষ্ট রইলেন একমাত্র রমা ঠাকুর। তিনি একা বাস করতেন একখানি খোড়ো ঘরে, কখনো বিবাহ করেননি। ফলে তার ঘরে আর দ্বিতীয় লোক ছিলেন না। তিনি অবশেষে হয়েছিলেন আমাদের কুলদেবতার পূজারী। আমাদের কুলদেবতা শ্যামসুন্দর ছিলেন জঙ্গম ঠাকুর। কোনো শরিকের বাড়ি পালাক্রমে থাকতেন 2 দিন, কোনো বাড়িতে বা 3 দিন। ঠাকুরের ভোগ খেয়ে ও দক্ষিণা নিয়েই তার অন্ন বস্ত্রের সংস্থান হতো। আর উপরি সময়ে তিনি 5 জনের শুশ্রূষা করতেন। লোকটি আকারে ছোটখাটো, তার বর্ণ শ্যাম, আর মাথার চুল একদম সাদা। এমন নিরীহ মিষ্টভাষী ও পরোপকারী লোক হাজারে একটি দেখা যায় না। তার নিজের কোনো কাজ ছিল না, কিন্তু পরের অনেক ফাই ফরমাস খেটে তিনি হাফ জিরোবার সময় পেতেন না। আমি বিছানায় শুয়ে শুয়ে রমা ঠাকুরকে আমার যখ দর্শনের গল্প বললুম। তিনি সে গল্প শুনে আমাকে ভরসা দিলেন যে কিছু ভয় নেই, তুমি 2 দিনেই ভালো হয়ে উঠবে। যখ তোমার আমার মতো লোকের হন্তাকারক নয়। তবে আমার গল্প তিনি সত্য বলেই মেনে নিলেন, কেননা রমা ঠাকুরও একদিন দিনে দুপুরে নয়, রাত দুপুরে জগ দেখেছিলেন। আর তিনি যে জলজ্জান্ত জগ দেখেছিলেন সে বিষয়ে তার মনে কোনো সন্দেহ ছিল না। তিনি ইংরেজি পড়েননি, সুতরাং যা দেখতেন যা শুনতেন তাতেই বিশ্বাস করতেন। আমার কথা আলাদা, আমি ইংরেজি পড়েছি, সুতরাং যা দেখি শুনি তাতে বিশ্বাস করি নে। আমার থেকে থেকেই মনে হতো যে আমি জকটক কিছুই দেখিনি। পালকির ভিতর হয়তো ঘুমিয়ে পড়ে দুঃস্বপ্ন দেখেছিলুম। ওষুধই যে শুধু স্বপ্নলব্ধ হয় তা নয়, কখনো কখনো স্বপ্নলব্ধ গল্প কবিতাও পাওয়া যায়। তা যে হয় তা ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়লেই জানতে পাবে। এখন নিয়োগী ঠাকুরের গল্প শোনো। শুনতে কষ্ট হবে না, কেননা গল্পটি এত ছোট যে একটি ছোট এলাচের খোসার ভেতর তাকে পড়া যায়। রমা ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন, নন্দীগ্রাম কোথায় জানেন? আমি বললুম, না। তিনি বললেন, তা জানবেন কি করে? আপনি 2-5 বছরে একবার বাড়ি আসেন, আর 2-5 দিন থেকেই চলে যান। নন্দীগ্রাম এখান থেকে 2 পা। এই দক্ষিণের বিলটে পেরিয়ে, তারপর মাঠটার ওপারে বায়ে ভেঙে যে পথটা পাওয়া যায়, সেই পথটায় কিছু দূর গেলেই নন্দীগ্রামে পৌঁছানো যায়। এখান থেকে মাত্র 5 ক্রোশ রাস্তা। বছর 3 আগে আমার একবার নন্দীগ্রামে যাবার দরকার ছিল। দরকার আর কিছুই নয়, সেখানে গেলে খালি হাতে আর ফিরতে হতো না। সে গ্রামের অধিকারী বাবুরা দেব দ্বিজে অত্যন্ত ভক্তি করতেন। যদিচ তারাও ছিলেন ব্রাহ্মণ, তাদের দ্বারস্থ হলে টাকাটা শিকেটা মিলত। আমি স্থির করলুম কোজাগরী পূর্ণিমার রাতে বেরিয়ে পড়ব। সেদিন তো সিদ্ধি খেতেই হয়, আর সমস্ত রাত জাগতেও হয়। তাই মনে করলুম যে ঘরে বসে রাত জাগার চাইতে 1 ঘটি সিদ্ধি খেয়ে রাত্রিরেই বেরিয়ে পড়ব, আর হেসে খেলে 5 ক্রোশ পথ চলে যাব। রাত 11টায় বেরোলেও ভোর হতে না হতে নন্দীগ্রামে পৌঁছব। আমি এবার জিজ্ঞেস করলুম, রাত্রিরে একা এই বন জঙ্গলের ভেতর দিয়ে যেতে ভয় করল না? তিনি হেসে উত্তর করলেন, ভয় কিসের? চোর ডাকাতের? জানেন না, ন্যাংটান নেই বাটপারের ভয়। চোর ডাকাত আমার নেবে কি? গলার তুলসী কাঠের মালা, না গায়ের নামাবলি? তাছাড়া এই অঞ্চলে যারা ডাকাতি করে তারা সব আপনাদেরই মাইনে করা লেঠেল, তারা আমাকে ছোবে না। সঙ্গে হিরে জহরত থাকলেও নয়। ভয় অবশ্য বাঘের আছে, কিন্তু তারাও আমাদের মতো গরিব ব্রাহ্মণদের ছোঁয় না। আমাদের আছে হাড় আর চামড়া, আর 2-3 ছটাক রক্ত, কিন্তু রস একেবারেই নেই। বাঘেরাও মানুষ চেনে, অর্থাৎ কে খাদ্য আর কে অখাদ্য। সে যাই হোক,
রাত 11টা আন্দাজ বেরিয়ে পড়লুম, আর ঘণ্টাখানেকের মধ্যেই খঞ্জনার ধারে গিয়ে পড়লুম। খঞ্জনা কখনো দেখেছেন? চমৎকার নদী। রশি 2-3-এর চাইতে বেশি চওড়া নয়, কিন্তু 12 মাস তাতে জল থাকে, আর সে জল 12 মাস টলটল করছে, তকতক করছে। এই খঞ্জনার ধার দিয়েই সোজা নন্দীগ্রাম যেতে হয়। কোজাগরী পূর্ণিমার রাত, চাঁদের আলোয় গাছপালা সব হাসছে, আর আলোক লতায় ছাওয়া কুলের গাছগুলো দেখতে মনে হচ্ছে যেন সব সোনার তারে জড়ানো। আমি মহাস্ফূর্তি করে চলেছি। ক্রমে পালপাড়ার সম্মুখে গিয়ে উঠলুম। পালপাড়া বলে এখন কোনো গ্রাম নেই, কিন্তু তার নাম আছে। সমস্ত গ্রাম বনজঙ্গলে গ্রাস করেছে। শুধু এ গ্রামের সেকালের ধনকুবের সনাতন পালের আতক্রোশ জোড়া ভাঙা বাড়ি পালদের উড়ে যাওয়া টাকার সাক্ষ্য দিচ্ছে। এমন সময় নদীর মধ্যে থেকে একটি গানের সুর আমার কানে এলো। গানের সুর বোধহয় ভাটিয়ালি। বাঁশির মতো মিষ্টি তার আওয়াজ। সে গান শোনবা মাত্র মন উদাস হয়ে যায়, আর চোখে আপনা হতেই জল আসে। জীবনে যত আক্ষেপ যেন সে গানের মধ্যে আছে। একটু পরে দেখি 5টি তামার ঘড়া উজান বেয়ে ভেসে আসছে, আর তার উপরে একটি ছেলে জোড়াসন হয়ে বসে গান করছে। সে যেন সাক্ষাৎ দেবপুত্র। ধপধপে তার রং, কুদে কাটা তার মুখ, পায়ে তার সোনার মল, হাতে সোনার বালা ও বাজু, গলায় 7 নলি হার, বুকে ঝুলছে সোনার পৈতে, পরনে রক্তের মতো লাল চেলি, কপালে রক্তচন্দনের ফোঁটা। একটু লক্ষ্য করে দেখলুম, যা তার সর্বাঙ্গে জড়িয়ে রয়েছে তা সোনার অলংকার নয়, সোনার সাপ। আর সেই দেব বালকের কোলে রয়েছে একটি ছোট ছেলের কঙ্কাল। তখন বুঝলুম এটি হচ্ছে একটি যক। আর মনে পড়ল, ছেলেবেলায় শুনেছিলুম যে পরম বৈষ্ণব সনাতন পাল একটি ব্রাহ্মণের ছেলেকে যক দিয়েছিলেন। সে তার ধন রক্ষা করেছিল, কিন্তু তার বংশ নির্বংশ করেছিল। আমি সনাতন পালের পোড়া বাড়ির সম্মুখে দাঁড়িয়ে এক দৃষ্টেই দিব্য মূর্তি দেখছিলুম, আর এক মনেই পাগল করা গান শুনছিলুম। হঠাৎ কোত্থেকে কোষ্টি পাথরের মতো কালো এক টুকরো মেঘ এসে চাঁদের মুখ ঢেকে দিল। অমনি চারিদিক অন্ধকার হয়ে গেল। এই ঘোর অন্ধকারে সেই সব তামার ঘড়া আর সেই দেববালক অদৃশ্য হয়ে গেল, আর তার গানের সুরও আস্তে আস্তে আকাশে মিলিয়ে গেল। অমনি সেই মেঘও কেটে গেল, আর দিনের আলোর মতো ফুটফুটে জ্যোৎস্নায় গাছপালা সব আবার হেসে উঠল। তখন দেখি আমি যেখানে দাঁড়িয়েছিলুম সেইখানেই দাঁড়িয়ে আছি। আমার সর্বাঙ্গ আড়ষ্ট হয়ে গিয়েছে, যেন আমার রক্তমাংসের শরীর পাষাণ হয়ে গিয়েছে। খানিকক্ষণ পরে আমার দেহ মন ফিরে এলো, আর নিশিতে পাওয়া লোক যেভাবে হাঁটে সেইভাবে হাঁটতে হাঁটতে সূর্য ওঠবার আগে নন্দীগ্রামে গিয়ে পৌঁছলুম। কিন্তু এই যক দেখার কথা কাউকেও বলিনি, কারণ এ কথা মুখে মুখে প্রচার হলে 1000 লোক খঞ্জনায় নেমে পড়ত ওই তামার ঘড়ার তল্লাশে। অবশ্যই তাতে সব ঘড়া ডুবুরিরা ওপরে তুলতে পারত না। মধ্যে থেকে তারা খঞ্জনার স্ফটিক জল শুধু ঘুলিয়ে দিত। আর যদি তারা সেই মোহর ভরা ঘড়া তুলতেই পারত, তাহলে আরও সর্বনাশ হতো, কারণ ওই সব ঘড়ায় পোড়া প্রতিটি মোহর সোনার সাপ হয়ে গিয়েছিল। সে সাপ যখের গায়ের গয়না, কিন্তু মানুষে ছোবা মাত্র মারা যায়। রমা ঠাকুরের গল্পও শেষ হল, আর পিসিমা এক বাটি পাঁচন নিয়ে এসে হাজির হলেন।
এ গল্প আমি যেমন শুনেছি তেমন বলছি। আশা করি এই পাড়া গেয়ে গল্প তোমাদের কাছে পাড়া গেয়ে কবিরাজি পাচনের মতো বিস্বাদ লাগবে না।